সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে, তাই তো ভাবি আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন দেশ থেকে পালিয়েছেন। সেই বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে সারাংশ শেয়ার করছি। দেখেন, ইতিহাস পর্যালোচনা করলে অনেক কিছু দেখা যায় এবং বোঝা যায়। আমরা যারা ইতিহাস সম্পর্কে যাদের বেশি ধারণা আছেন তারা হয়তো বা সহজে বুঝতে পারবেন। এই যে বিষয় হচ্ছে, যারা পিছনের এবং সামনে ব্যালেন্স করে চলতে পারে না, যারা পিছনে এবং সামনেকে ব্যালেন্স করে শাসন করতে পারে না, তাদের শাসন ক্ষমতাটা এবং তাদের খুব করুণ অবস্থা হয়ে থাকে। বাংলাদেশের ইতিহাস দিয়েই আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখেন, 1971 সালের স্বাধীনের পর শেখ মুজিবুর রহমান মনে করেছিল যে দেশের জনগণ তো সব আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। যত বিপদ সংকেত পেয়েছে কেন পাইলেও তিনি বেশি বিশ্বস্ত রেখেছেন, পিছনে ফেরার চেষ্টা করেননি। বিদায় তার সপরিবারে হত্যা হয়েছে। এরপরে আপনারা দেখেন, জিয়াউর রহমান, সেই মেজর জিয়াউর রহমান দক্ষতার সহিত 7ই নভেম্বর 1975 সালে সিপাহী যুদ্ধের মাধ্যমে তিনি ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতা গ্রহণ করার পর তিনি সামরিক তিনি রাষ্ট্রপতি হয়েছেন, দল গঠন করেছেন, অনেক কিছু করেছেন। কিন্তু তিনি উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে না পারায় তিনি তার নিম্ন পর্যায়ের সৈনিকদের হাতে তার জীবন দিতে হয়েছে। আর একটা বিষয় দেখেন, এই সামরিক শাসনের মাধ্যমে হোসেন মোহাম্মদ এরশাদ তিনি কিন্তু এই স্বৈরাচার এরশাদ হিসেবেই পরিচিত। 1990 সালে বাংলাদেশের সকল জনতা, সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হয়ে একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করেছে এই স্বৈরাচার এরশাদের পতনের জন্য। স্বৈরাচার এরশাদের পতন হয়েছে, কিন্তু এর পরের নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি সব সময় সরকারি দলে ছিলেন। আমরা তাদেরকে বলেছি, উনি সকালে বলে এক কথা, বিকেলে বলে আরেকটা, দুপুরে বলে আরেকটা। উনি মানসিক রোগী, আমরা অনেকেই মনে করছি, কিন্তু না, উনি ব্যালেন্স করে চলার চেষ্টা করেছেন। সুযোগ বুঝে সামনে গিয়েছেন, সুযোগ বুঝে পিছনে গিয়েছেন। উনি বিএনপির সাথে জোট করেছেন, উনি আওয়ামী লীগের সাথে জোট করেছেন। সুযোগ বুঝে যখন উনি সুযোগ গ্রহণ করতে পারছেন, এই বাংলাদেশের একজন নেতা যিনি সুযোগ বুঝে ব্যালেন্স করে চলে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পেরেছেন এবং মৃত্যু পর্যন্ত তিনি তার অবস্থান ধরে রাখতে পেরেছেন। কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো কতটুকু পেরেছে সে বিষয়ে এরপরে দেখেন আপনারা, 111 সময় এই আওয়ামী লীগ বিএনপি সাবেক 2 নেত্রী প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করেছেন, বিএনপির অনেক নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছেন, মানসিক সামাজিক টর্চারিং হয়েছে, অর্থনৈতিক টর্চারিং হয়েছে। তখন যদি বিএনপি এই নেতাকর্মীরা যদি তাৎক্ষণিকভাবে দেশ ত্যাগ করত, তাহলে তাদের ফাইন্যান্সিয়াল সমস্যা হতো না, এরপরে
শারীরিক মানসিক সমস্যা হতো না, পরিবারের সমস্যা হতো না। আর আজকে 16 বছর এই ক্ষমতার বাইরে থাকতে হতো না। এরপরে দেখেন আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রসঙ্গ বলার আগে একটু ইতিহাসের দিকে আমরা যাই। দেখবেন সেই পাক ভারত মহাদেশ, সেই বৃহত্তম মহাদেশের রাষ্ট্রনায়করা, মানে সম্রাটরা, যেমন শের শাহ, যেমন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, সেই প্রখ্যাত বিখ্যাত নেলসন ম্যান্ডেলা, এই যে তারা এই ইতিহাসে স্মরণীয় অক্ষরে আছেন। তারা কিংবদন্তি এবং সবচেয়ে বুদ্ধিমত্তা এবং রাষ্ট্রনায়ক, খুব দক্ষতার সহিত রাষ্ট্র পরিচালনা করেছেন। তাদের ইতিহাস আছে যে প্রতিপক্ষরা যখন বেশি উগ্রবাদিত্ব হয়ে যায়, তখন তারা এই উগ্রবাদিত্বকে আরো চাঙ্গা করে এরপরে তারা মাঠে এই উগ্রবাদিত্বকে ছেড়ে তারা পালিয়ে গেছে। এরপরে তারা হট্টগোল বাজিয়ে নৈরাজ্য সৃষ্টি করে মারামারি কাটাকাটি করে এরপরে আবার সেই শের শাহ, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি তারা আবার সসম্মানে এসে আবার রাষ্ট্রে ক্ষমতায় বসে রাষ্ট্র পরিচালনা করে। ঠিক তেমনি বাংলাদেশের প্রেক্ষাপটে যে উগ্রবাদিত্ব, এই মৌলবাদিত্ব, এই মব তৌহিদি জনতা, এই স্নাইপার অস্ত্র, এই সামরিক সশস্ত্র অস্ত্র যুদ্ধের দিকে ধাবিত করতে চেয়েছেন এই বাংলাদেশে জুন জুলাইতে। শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছিলেন সকল দিক বিবেচনা করে, যেহেতু তারা নির্বাচন চায়, যেহেতু আমি সমস্যা, তাহলে আমি পদত্যাগ করে আমি আমার টুঙ্গিপাড়াতে চলে যাব। তখন সব দিক থেকে দেখতে পারলো, বুঝতে পারলো যে মূলত শেখ হাসিনাকে ক্ষমতার থেকে বের করার জন্য বা ক্ষমতার থেকে নামানোর জন্য বলছে না। কারণ হচ্ছে দেশে যদি ভোট হয়, নির্বাচন হয়, তাহলে সব দল মিলিয়ে যা পাবে আওয়ামী লীগ তার সমান প্রায় পাবে। আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগের 40% থাকলে জাতীয় পার্টি আছে আর 10%, 50%। সুতরাং শেখ হাসিনাকে হটানো যাবে না। এজন্য চেয়েছে শেখ হাসিনাকে, শেখ পরিবারকে একবারে 1975 সালের মতো করার জন্য সে মানে পরিকল্পনা নিয়ে হাঁটছে। বিদেয়ী শেখ হাসিনা পদত্যাগপত্র না দিয়ে তিনি তার সকল নেতাকর্মীদেরকে খুব চমৎকার ভাবে সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির মতো, সেই শের শাহর মতো একবারে পালিয়ে চলে গেলেন। পালিয়ে চলে যাওয়ার পর আমরা বাংলাদেশে দেখেছি মব কিলিং, আমরা দেখেছি মব জাস্টিস, আমরা দেখেছি নির্বিচারে গুলি করা, আমরা দেখেছি বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে চুরমার করে দেওয়া, আমরা দেখেছি খেলাফতি রাষ্ট্র কায়েম করা, আমরা দেখেছি উগ্রবাদিত্ব সন্ত্রাসী রাষ্ট্র কায়েম করার দিকে ধাবিত হচ্ছে। একজন অন্তর্বর্তীকালীন সরকার, যিনি নির্বাচন দেওয়ার জন্য, জাতীয় নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার, তিনি এখন বলতেছেন যে প্রধানমন্ত্রী হয়ে আজীবন আমৃত ক্ষমতায় থাকার সেই প্ল্যান, পরিকল্পনা, তার মনের বাসনা, সেই মনের বাসনাটা নিজে না বলতে পেরে আমাদের সেই সমন্বয়কারী, আলোচিত সমালোচিত সেই সার্জিস সাহেব, মানুষ তাকে সার্ভিস সাহেব বলে, আর আমাদের কলামিস্ট, সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিটিস পিনাকি ভট্টাচার্য বলেছেন কিভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্র ক্ষমতায় রাখা যায় এবং দেশ পরিচালনা করা যায়। তাহলে বুঝতে হবে দেশের যে সার্বিক পরিস্থিতি,
শেখ হাসিনা সব কিছু এই দেশ এবং দেশের বাইরে বিশ্ব আন্তর্জাতিক মিডিয়ায় তিনি তার কথাগুলো, তার বক্তব্যগুলো সব কিছু ফুটে উঠেছে। এমনকি আপনারা দেখেছেন গতকালকেও পিনাকি ভট্টাচার্য বলেছেন যে এই সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, সকল কিছুর বিরুদ্ধে আমরা সশস্ত্র যুদ্ধ করলে আন্তর্জাতিকভাবে অনেক বড় ধরনের সমর্থন শক্তি আমাদের ছিল, আমরা তাদেরকে প্রতিহত করে এই বিজয় ছিনিয়ে আনতে পারতাম যদি শেখ হাসিনা 5ই আগস্ট না যেত। তাহলে প্রমাণিত শেখ হাসিনা কেন কি জন্য স্থান ত্যাগ করেছেন। যাই হোক, এখন দেখার বিষয়, আমরা মনে করব শেরশাহ, শেখ তেরউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, সেই আমাদের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেল, বাংলাদেশের নেতা শেরে বাংলাকে ফজলুল হক, এই বঙ্গবীর কাদের সিদ্দিকী, এরপরে আছে আমাদের মাওলানা হামিদ খান ভাসানী, এরপরে আছেন আমাদের এই এরশাদ সাহেব। এদের মতো যদি পদক্ষেপ নিতে হয় তাহলে তাদের অবশ্যই এখনই উপযুক্ত সময় সেই পদক্ষেপ নেওয়ার, নইলে কি অবস্থা হতে পারে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।